माँ सर्वमंगला श्री रामकृष्ण परमहंसदेव माँ शारदा देवी पलाशीपाड़ा माँ शारदा आश्रम। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে একটু মায়ের কথা শ্রবণ করানো যাক। অনেকদিন মায়ের কথা হয়নি। তা পুরানো একটি হেডলাইন ছিল, সেটিতে দু কথা বলবো। ছিল পিবি 66। তা মড মিশনে মায়ের কথাই শেষ ছিল, বা মাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজ প্রেসিডেন্ট হোক, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ কি মিশন তৈরি করুক, যাই করুক, কিন্তু মায়ের ইচ্ছাই শেষ। কারণ মা হয়তো তিনি প্র্যাকটিক্যাল এইসব করেননি, বোঝা যাচ্ছে, কিন্তু মায়ের আশীর্বাদ ছাড়া কোনোটাই হয়নি। এবং মায়ের সিদ্ধান্তকে সমস্ত গুরু ভাইরা, অর্থাৎ মায়ের সন্তানরা, ঠাকুরের সন্তানরা সবাই শ্রদ্ধা সহকারে মেনে নিতেন। মাকে চরম অবস্থায় জগদ্ধাত্রী জ্ঞানে যেরকম স্বামীজি মানতেন, সেরকম অন্যান্য গুরু ভাইরাও মাকে মানতেন। শ্রীরামকৃষ্ণদেব মাকে প্রতিষ্ঠিতা করে গেছিলেন। এরা তার গুরু ভাইরা, ঠাকুরের পার্ষদরা মাকে সেই অবস্থায় দেখতেন। সেজন্য মায়ের কথাই শেষ কথা মড মিশনের ছিল। আমি দু চারটি ঘটনা বলবো। মায়ের ঘটনা আর কি বলা যায়, তাও যতটুকু শুনেছি গুরুদের মুখে, গুরু পরম্পরা বা শাস্ত্র অধ্যয়ন শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে বা অন্যান্য গ্রন্থ থেকে বা কোথা থেকে শোনাও, যা মনে আছে তা দু চারটি ঘটনা বলি। স্বামীজির পরিব্রাজক জীবন প্রায় শেষ। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন কন্যাকুমারিকাতে গিয়ে ভারতের শেষ শিলাখণ্ডে বসে সমাধিস্থ হয়ে শরীর ছেড়ে দেবেন। তা 3 দিন ধ্যান করলেন। তিনি দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জলের উপরে সাঁতার কাটছেন এবং বলছেন, তুই আমার সঙ্গে আয় পাশ্চাত্য দেশে যাওয়ার জন্যে। তা স্বামীজি প্রথমে ভ্রম মনে করেছিলেন, তারপর দেখলেন না, সত্যি সত্যি তিনি সত্যি সত্যি উঠে দাঁড়ালেন। ভারতবর্ষের এখনো কাজ বাকি আছে, আমারও সম্পূর্ণ কাজ হয়নি। তারপর তিনি আবার শিলাখণ্ড থেকে ভারতবর্ষের কন্যাকুমারিকাতে সাঁতার কেটে আবার ফিরে এলেন। এসে ভাবলেন, শ্রীরামকৃষ্ণ দেব তো স্থূল শরীরে নাই, শারদা মা এখন আছেন। শারদা মাকে একবার তার করা যাক, খবর করা যাক। তিনি যদি আশীর্বাদ করেন, তিনি যদি যেতে বলেন, যাব। তা শারদা মা চিঠি পাওয়ার পর চিঠির উত্তর দিয়েছিলেন, তোমার জন্য এই ক্ষেত্র প্রস্তুত। সনাতন হিন্দু ধর্মকে তুমি পুনঃপ্রতিষ্ঠা করো, আমার আশীর্বাদ রইল। মায়ের এই আশীর্বাদ
পত্র পেয়ে স্বামীজি ধেই ধেই করে নেচেছিলেন। আমি চিন্তামুক্ত হলুম, আমি পাশ্চাত্য দেশে যাত্রা করব, সনাতন হিন্দু ধর্মের কথা, বেদান্তের কথা আমি একটু বলবো মায়ের আশীর্বাদে। আরেকটি ঘটনা বলি। পাশ্চাত্য দেশ থেকে ফিরেছেন, সিস্টার নিবেদিতাও সঙ্গে এসেছেন, পরে এসেছেন। তা মায়ের কাছে সিস্টার নিবেদিতাকে নিয়ে স্বামীজি গেছেন এবং স্বামীজি বলছেন, মা, তোমার আশীর্বাদে পাশ্চাত্য দেশে সনাতন হিন্দু ধর্মের কথা আমি পৌঁছে দিয়েছি এবং তোমার আশীর্বাদে বেশ জাগরণ হয়েছে, ভারতবর্ষকে শ্রদ্ধা করতে শিখল তারা এবং সনাতন হিন্দু ধর্মের মূল ভাব তারা বুঝতে শিখছে। আমাকে এখন ছেড়ে দাও, আমি শরীর ত্যাগ করব, আমার এই জগৎ আর ভালো লাগছে না। সারদা মা কিন্তু ঠিক উল্টো বললেন, সে কি বাবা, তোমার আরও কাজ বাকি আছে, তুমি এই খুকিকে নিয়ে এসেছ, তা ওকে দিয়ে একটু নারী শিক্ষার জাগরণ করো, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করো, মেয়েরা বড় পরাধীন, তা তুমি তা করো। তা সত্যি সত্যি বাগবাজারে সিস্টার নিবেদিতা স্কুল সেটি মাই উদ্বোধন করেছিলেন, অর্থাৎ নারী শিক্ষার জাগরণের জন্যে, মাতৃশক্তির জাগরণের জন্যে স্বামীজিকে মা পরামর্শ দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। তারপর মঠে একটি বাচ্চা মেয়ে এসে, তখন মঠ হয়েছে, নূতন জমি কেনা হয়েছে, নীলাম্বর বাবুর বাগানে মঠ ছিল, পুরানো মঠ, তার নূতন মঠের জায়গা কেনা হয়েছে। তা সেখানে দুর্গাপুজো হবে। তা দুর্গাপুজো হবে, একটি বাচ্চা মেয়ে এসে স্বামীজিকে দর্শন দিচ্ছেন, পুজো করার কথা বলছেন, দুর্গাপুজো কর। স্বামীজি উত্তর দিয়েছিলেন, আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের কি দরকার। তা বলছে, না, তোরা যদি না করিস, ভারতবর্ষ থেকে শুদ্ধভাবে যে দুর্গাপুজো সেটা চলে যাবে। তা মহামায়ার ইচ্ছায় তা স্বামীজি দুর্গাপুজোর মন স্থির করলেন, দুর্গাপুজো হবে, কিন্তু দুর্গাপুজোতে, সন্ধি পুজোতে পাঁঠা বলি দিতে হয়। তা সারদা মায়ের কাছে খবর গেল অনুমতি নেওয়ার জন্যে পুজোর। সারদা মাও তাই বললেন, পাঁঠা বলি দিও না, তোমাদের সন্ন্যাসী সংগঠন, তা পাঁঠার উপকরণ হিসাবে যেসব আছে, ইক্ষু কলা আদি, এগুলো বলি দিয়ে তোমরা পুজো করো। তা মা সেখানে সিদ্ধান্ত দিয়েছিলেন, পাঁঠা বলি না করে এই মা প্রথম দুর্গাপুজোতে মাতৃ আরাধনার পাঁঠা বলি ছাড়াই হলো, এইভাবেতে চলছে এখন। আরেকটি ঘটনা বলি। তা প্লেগ
কলকাতাতে স্বামীজির স্থূল শরীর থাকা অবস্থায় তিনি হয়তো মঠে ছিলেন না, দার্জিলিংয়ের দিকে ছিলেন। তা সে সময়ে সিস্টার নিবেদিতা কলকাতায় ছিলেন এবং মঠের সাধুরাই ছিল। উদ্বোধনে মা ছিলেন, সারদা মা বাগবাজারে। সে সময় কলকাতাতে প্লেগ হয়। তা প্লেগ হওয়াতে সিস্টার নিবেদিতা কার্য শুরু করে দেন। স্বামীজির কাছে খবর যায়, স্বামীজি সিস্টার নিবেদিতাকে আশীর্বাদ করেছিলেন, তুমি ঠিক আমার ভাব বুঝতে পেরেছ, কাজ করছো, আর আমার ভাব কেউ বুঝতে পারল না। যাই হোক, প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ, স্বামীজি এত উদার ছিলেন। আই কন্ডেমসড ইন্ডিয়া, আমি ভারতবর্ষের ঘনীভূত রূপ, বাস্তবিক তাই। তিনি উদারচিতা এমন ছিলেন, মঠ মিশন বিক্রি করে দিয়ে সাধুসন্ত গাছতলায় থাকলেই হবে, এই যতটুকু টাকা পাওয়া যাবে তা দিয়ে মানুষের সেবা করবা। সাধুদের মঠ মিশন কি হবে, গাছতলায় থাকবে, এটি মানুষের সেবা করো, এরকম উদার ভাব। কিন্তু গুরু ভাইরা জানতে পেরেছেন। গুরু ভাইরা জানতে পেরে তা সারদা মায়ের কাছে খবর দিয়েছেন। সারদা মা স্বামী বিবেকানন্দকে তলব করেছেন। স্বামীজি গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম, মা কিছু বলছেন? মা উত্তর দিলেন, হ্যাঁ বাবা, এমন কিছু বলার নাই, তোমার সিদ্ধান্ত তুমি করো। তবে হ্যাঁ, এই জমিটুকু কেনার সময় সংকল্প কার নামে করেছিলে? বলছি তোমার নামে। দুর্গাপুজো হয় তোমার নামে, সব তোমার নামে সংকল্প। তাহলে যদি তাই হয়ে থাকে, বিক্রি করবার অধিকার তোমাকে কে দিয়েছে? আবার সাষ্টাঙ্গ প্রণাম, মা আমার ভুল হয়ে গেছে। দেখো বাবা, ভুল ঠিক কিছু নয়। তোমার উদ্দেশ্য ছিল শ্রীরামকৃষ্ণ দেবকে প্রতিষ্ঠা করা এবং দীর্ঘদিন এই যত মত তত পথ, আত্মনমোক্ষার্থ জগদ্ধিতায়চ, এই ভাবরাশি, ঠাকুরের ভাবরাশি এবং সেবা, তা দীর্ঘদিন ধরে এখান থেকেই ছড়াবে। এটি প্রধান কার্যালয়, হেডকোয়ার্টার হবে, আর সারা বিশ্বে শ্রীরামকৃষ্ণ ভাবতরঙ্গ ছড়িয়ে পড়বে। তা এটা যদি বিক্রি করে দাও, তা কি সম্ভব হবে? এক কাজ করো, যারা ধনী ব্যক্তি দান করতে ইচ্ছুক, তাদের কাছে একটু অর্থ সংগ্রহ করে সেবা করো। অর্থ অধিক হলে মঠ মিশনের কাজে লাগবে। তা স্বামীজি জমি বিক্রি থেকে বিরত তো হলেন না, শুধু মায়ের এই আশীর্বাদ সূচক নির্দেশকে মা সংঘজননী তাই ঠিক পথে আমাদের পরিচালিত করেন। তা স্বামীজি নাম দিয়েছিলেন, মা হচ্ছেন সংঘজননী। অর্থাৎ নির্দিষ্ট পথেই ঠিক মা পরিচালনা করেন। সে যাত্রা থেকে মঠ মিশন জায়গা বিক্রি থেকে বেঁচে গেছিলেন এবং সেবা কার্যের অধিক অর্থ মঠ মিশনে লেগেছিল। তা আরেকটি ঘটনা বলি। এটা গেল স্বামীজির সঙ্গে মায়ের। এবার মহাপুরুষ মহারাজ কি চোখে দেখতেন। বেলুড় মঠে তা সাধু ব্রহ্মচারী সবাই থাকেন, নূতন ব্রহ্মচারীও যোগদান করেন।
স্বামী শিবানন্দ মহারাজ অর্থাৎ আমার গুরুর গুরুদেব, দ্বিতীয় প্রেসিডেন্ট বেলুড় মঠে, তিনি খুব শৃঙ্খলা রক্ষা করতেন। আমার গুরুদেবও তাই, শেষটায় এত লেখালেখি করতেন তা অন্ধ হয়ে গেছিলেন, কিন্তু টাইমে খেতেন, টাইমে স্নান করতেন, টাইমে যা কিছু সব সারতেন, টাইমে সেবককে বসিয়ে কথা বলতেন, সেগুলো সব লেখালেখি হতো। অন্ধ, চোখে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন সেই অবস্থায়। তা সেই সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, এটি মহাপুরুষ মহারাজের জীবনে, স্বামী শিবানন্দ মহারাজের জীবনে, তারক মহারাজের জীবনে বিশেষ পরিলক্ষিত হয়েছিল। কিন্তু ব্রহ্মচারী অনেক সময় নূতন এসে সেসব পালন করতে পারত না। তা ছোট নগেন এরকম একটি ঘটনা ঘটেছিল, একটু শাসন করতেই, অর্থাৎ মঠ থেকে তাড়িয়ে দেওয়ার মতো একটা ভাব হয়েছিল। তিনি পায়ে হেঁটে, পয়সা তো ছিল না, সাধু ব্রহ্মচারীদের কাছে প্রথম যোগদান করলে তেমন একটা পয়সা থাকে না, ধীরে ধীরে প্রণামী পড়লে কিছু কিছু থাকে, তা ম্যানেজ করেন। আর যত কিছু টাকা পয়সা সব মঠ মিশনের, সব মঠ মিশনেই জমা পড়ে, ব্যক্তিগত প্রণামী ছাড়া। তা যাই হোক, তিনি পায়ে হেঁটে জয়রামবাটি চলে গেলেন এবং সেখানে কয়েকদিন থাকলেন, আর মাকে সমস্ত কিছু বললেন। মা শিবানন্দ মহারাজকে চিঠি লিখলেন। তা শিবানন্দ মহারাজ চিঠি লিখেই মা আবার নগেনকে বেলুড় মঠে পাঠিয়ে দেননি, আটকে রাখলেন চিঠি ফেরত যাওয়া পর্যন্ত। তা মহাপুরুষ মহারাজ চিঠি পেয়েই বলছে, বেটা হাইকোর্টে গেছে রে। যাক, তারপরে উত্তর দিলেন, ছোট নগেন আপনার কাছে গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হলাম, তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গেছিলি? দিয়ে আনন্দে মশগুল হয়ে গেলেন। আরেকটি ঘটনা বলি, দিয়ে শেষ করব, সময় হয়েছে 18 হয়েছে, 20-25 মিনিট, ঠিক আছে। একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপুজো হবে না। বাবুরাম মহারাজ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন। দুটি বিশিষ্ট ভক্ত তাঁকে গিয়ে বললেন, মহারাজ এবার মঠে দুর্গাপুজো করবার খুব আগ্রহ নিয়ে গেছিলুম, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পুজো হবে না। বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলেন, তোরা এক কাজ কর, শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন, তার কাছে গিয়ে পুজো করবার ইচ্ছা প্রকাশ কর। তিনি গিয়ে বললেন, দেখো শ্রী মায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন, মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হাঁ না করবার কি আছে? ভক্ত দুটি তখনই বেলুড় মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রী মায়ের কথা বললেন। মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গেই বললেন, মা বলেছেন তাহলে পুজো হবে। এইভাবে মঠ মিশনে যতদিন মা স্থূল শরীরে ছিলেন
মাই মঠ মিশনের পীঠাধীশ্বরী অর্থাৎ শেষ কথা ছিলেন। অন্যান্য যাই হোক না কেন, মা যা বলতেন তাই। স্বামীজি মঠ মিশন করলেন। প্রথম তিনি ট্রাস্ট করে নিজের ট্রাস্টির ভিতরে থাকেননি, ব্রহ্মানন্দ মহারাজকে প্রেসিডেন্ট করেছিলেন, প্রথম প্রেসিডেন্ট, আর জেনারেল সেক্রেটারি শরৎ মহারাজ স্বামী শারদানন্দকে করেছিলেন। তা তিনি প্রেসিডেন্ট মহারাজকে সমস্ত কাজকর্মের ভার এটা ওটা সবই বুঝিয়ে দিয়েছিলেন এবং নিশ্চিন্ত হয়েছিলেন, আমি যতদিন থাকব রাখাল নিশ্চিত আমাকে দুমুঠো দুটো খেতে দেবে। অর্থাৎ তিনি মঠ মিশনের উদ্যোক্তা হলেও ট্রাস্টেতে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ ট্রাস্টে তিনি ছিলেন না। নিজের নামে জায়গা কেনার পরে যখন ট্রাস্ট হয়ে গেল, ট্রাস্ট রেজিস্ট্রিতে তিনি ছিলেন না। সেই মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ, দ্বিতীয় প্রেসিডেন্ট মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ। আরেকটি ঘটনা একটি বলে দিই, একটি প্রসঙ্গক্রমে। প্রেমানন্দ মহারাজ ঠাকুরের শুদ্ধ সত্য অনুগত ঈশ্বরকুটি ছিলেন। তিনি বেলুড় মঠের কর্ণধার হিসেবে, বেলুড় মঠের ভান্ডারী বা ম্যানেজার, পরিচালনকর্তা হিসেবে তা ধরে নেন শ্রেষ্ঠ স্থানের স্থান। শ্রেষ্ঠ স্থান কিছু নয়, তিনি ম্যানেজ করতেন ঠিকভাবেতে। তা একবার একটি ঘটনা, এটি লাস্ট ঘটনা বলে দিই, 22-25, আচ্ছা 3-4 মিনিট, 3 মিনিটের ঘটনা একটা বলে দিই, এটি না বললে আর হচ্ছে না। তা খুব খারাপ ভালো সমাজে তো বসবাস করে অনেকেই, খুব অশুদ্ধ মন, কি আর বলবো, সন্ন্যাসী হয়েছি তো, অশুদ্ধ মনোভাবের একটি মেয়ে মঠে এসেছেন, ঠাকুরের কাছে প্রণাম করেছেন, প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে বললেন, আমাকে দীক্ষার ব্যবস্থা করে দাও। প্রেমানন্দ মহারাজ মেয়েটিকে জানতেন না, কিন্তু প্রেমানন্দ মহারাজ ছিলেন ঈশ্বরকোটি ঠাকুরের পার্ষদ। দূর থেকেই কিরকম ধরনের মানুষ আসছে তিনি অনুভব করতে পারতেন। তিনি বললেন, আমি বাবু এসব ঝামেলায় নাই, দীক্ষা টিক্ষা আমি দিই না, তুমি চলে যাও প্রেসিডেন্ট মহারাজের কাছে, রাখাল মহারাজের কাছে। তা প্রেসিডেন্ট মহারাজের দ্বারের কাছে ঢুকতেই রাখাল মহারাজ বলে পাঠালেন সেবককে দিয়ে, এরে একজন মেয়ে মনে হয় আসছে, খুব খারাপ মনোভাব নিয়ে, তার শারীরিক মানসিক খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে কেটেছে, আর্থিক নয় মানসিক দুশ্চরিত্র ভাবনার ভিতর দিয়ে কেটেছে, ওকে আমি দীক্ষা দিতে এখন পারবো না। না দেখেই মহারাজ বলে দিলেন, সেবকরা আর ঢুকতে দিলেন না। আবার প্রেমানন্দ মহারাজের কাছে এলেন, মহারাজ তো ঢুকতেই দিলেন না, তা কি করে দীক্ষা হবে? বলছি, দেখো মা, তুমি এক কাজ করো, জয়রামবাটি চলে যাও, জয়রামবাটি মায়ের কাছে চলে যাও, শ্রীমা সারদা দেবী জয়রামবাটিতে আছেন, ঠিক তোমাকে কৃপা করবেন। মেয়েটি জয়রামবাটি গেলেন, আর গেটের কাছে ঢুকতে মাও সেই একই অবস্থা বুঝতে পেরেছেন। মা, তুমি যে কি ভাবনা নিয়ে এসেছো,
আমি তো অস্থির হয়ে যাচ্ছি ভিতরে। যাক, আমি তো মা, সবাই তো আমার সন্তান। যাক, তুমি এই বাইরের ঘরটায় 3 দিন থাকো, ওখানে 3 দিন বসবাস করো, তারপর তুমি যে মন নিয়ে এসেছো তা হবে। তা মায়ের এনভায়রনমেন্ট, পরিমণ্ডলে মা তার সন্তানকে সমস্ত পাপ তাপ থেকে মোচন করে দিলেন, তারপর কৃপা করলেন। 3 দিন পরে সারদা মা সেই মেয়েকে ডেকে দীক্ষার ব্যবস্থা করে দীক্ষাদান করলেন, ভোজন করালেন সঙ্গে। সমস্ত পাপ তাপ সব ধুয়ে মুছে সাপ, বিষণ্ণ বদন নাই, হাস্য মুখে মাকে প্রণাম করে আবার বেলুড় মঠে ফিরে এসে প্রেমানন্দ মহারাজকে জানালেন, মা আমাকে কৃপা করেছেন, আমার মন অতি আনন্দে ভরপুর হয়ে গেছে। মা যখন দীক্ষা দিলেন, আমার মন তখন কি যে হয়েছিল আমি জানি না। প্রেমানন্দ মহারাজ তিনি চোখ থেকে জল পড়ছেন আনন্দাশ্রু, আর বলছেন, জগৎজননী, যে বিষ আমরা হজম করতে পারি না তা মায়ের কাছে চালান দিই, মা অম্লান বদনে হজম করেন। জয় মা, জয় মা, জয় মা। তা মাই শেষ কথা, মঠ মিশনের মাই শেষ কথা। সারদা মাই মঠ মিশনের মূল কাণ্ডারি ছিলেন, এটি আমাদের জেনে রাখতে হবে। সন্ন্যাসীরা সর্বত্যাগী হলেও মা হচ্ছেন মূল। আমাদের ইস্কনের বা অন্যান্য বৈষ্ণব সম্প্রদায় রাধা রাধা করে বটে, কিন্তু মাতৃশক্তিকে মানে না প্রায়, আমরা শুনি, এবং শ্রীকৃষ্ণের দাসী বানিয়ে রাখে কালীকে। এটা অন্যায়। জগৎ জননী এই জগৎ সৃষ্টি করেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেছেন। ঠাকুর নিজের সাধনা সম্পূর্ণ করলেন জপমালা সারদা দেবীর চরণে, জগদ্ধাত্রীর চরণে, জগৎ জননীর চরণে সমর্পণ করে। তাই জগৎ জননী মাতৃশক্তি প্রধানা। মাতৃ ছাড়া মাকে ব্রহ্মময়ী বলেছেন ঠাকুর। ব্রহ্ম এবং ব্রহ্মময়ী অভেদ, মাতৃশক্তি মূল। জয় মা, জয় মা, জয় মা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।